আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ। দুপুর 2টার পর থেকে রাত 8টা পর্যন্ত ব্যস্ততম সড়কটি অবরোধ করে আন্দোলন করা হয়। ডিপ্লোমাকে ডিগ্রির মান দেওয়ার দাবিতে এই আন্দোলন সরকার সমাধান দেওয়ার আশ্বাস দিলেও সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করা হয়। বারবার আশ্বাস দিয়েও ব্যবস্থা না নেওয়ায় রাজপথে নামতে বাধ্য হন বলে জানান আন্দোলনকারীরা। দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখায় নগর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। নগরবাসী চরম ভোগান্তিতে পড়েন। জনগণকে জিম্মি করে দাবি আদায় কাম্য নয় বলেও ক্ষোভ জানান সাধারণ মানুষ। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে সক্ষমতা বাড়াতে এর ব্যবস্থাপনা দ্রুত বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বন্দর পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। আর চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ডক্টর ইউনুস। চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় শকত কর্মীর ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সফরের শুরুতেই বুধবার সকালে প্রধান উপদেষ্টা যান চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে। বন্দরের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এর চেয়ারম্যান। এ সময় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের ঐতিহ্যের কথা স্মরণ করে বন্দরের আধুনিকায়ন কার্যক্রম খুব ধীর গতিতে চলছে বলে আক্ষেপ করেন। বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করিয়ে করতে হবে। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক মত বিনিময় সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা। শহরের জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এত পানি গেল, টাকা গেল, সবকিছু গেল, কাজ করল না। কাজ তো আমরা এই খালের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না। আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো। এর আগে প্রধান উপদেষ্টা কালুরঘাট রেল সহ সড়ক সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। সবাই সবকিছু মেনে নিয়ে গর্তের মধ্যে ঢুকে গেলে কিছুই পরিবর্তন হবে না, এমনটা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, নিজেদের স্বপ্নের পৃথিবী গড়তে হবে সবাইকে। তিনি বলেন, বিশ্বে যে ব্যবসা সবাই শিখেছে তা আত্মঘাতী। ব্যবসা হতে হবে সামাজিক পরিবর্তনের জন্য, আর অর্থনীতির ভিত্তি হতে হবে মানুষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে তিনি এসব কথা বলেন। রনি রায়হানের ক্যামেরায় দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। নাগরিক কোলাহল ছাড়িয়ে গাছ পাহাড়ের নির্জন কোল ঘেঁষে গড়ে ওঠা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন উপলক্ষে মুখরিত ক্যাম্পাস। সমাবর্তনের প্রধান অতিথি হয়ে দীর্ঘ বিরতির ব্যবধানে এলেন এই বিশ্ববিদ্যালয়েরই একসময়ের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে বরণে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছিল অনবদ্য আয়োজন। প্রায় 23,000 মেধাবী শিক্ষার্থীদের তুলে দেওয়া হয় সনদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডক্টর ইউনুসকে ভূষিত করে ডিলিট সম্মানে। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রাম তাকে শিখিয়েছে অনেক। তিনি বলেন, নিজের স্বপ্নের মতো সবাইকে পৃথিবী সাজাতে হবে। সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। আমাদের যদি সেই লক্ষ্য না থাকে, তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা, গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে। নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে। এটাই আমার আবেদন, যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই। এগুলো আমার মনের মাধুরী মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুই পাল্টাবে না, কিছুই পরিবর্তন হবে না। মানুষের ইতিহাস পরিবর্তনের জন্যই ব্যবসা, এমনটা উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, বিশ্বে এখন যে ব্যবসা চলছে তা আত্মঘাতী। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সমস্যা, আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে, যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ,
যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা। পাহাড় আর প্রাণ প্রকৃতি ঘেরা এই প্রিয় ক্যাম্পাসে অতীতের সোনালী দিনের স্মৃতি লেগে আছে। সেই সব স্মৃতিমুখর দিনগুলোকেই যেন খুঁজে পেয়েছেন শিক্ষার্থীরা। তাই তো নগর থেকে অনেক দূরে এই পাহাড় ঘেরা প্রকৃতি যেন জেগে উঠেছে শিক্ষার্থীদের মুখরতায়। 9 বছর পর এমন সমাবর্তনে প্রায় 23,000 শিক্ষার্থীর এই সমাবেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। গণতন্ত্রকামী মানুষদের সাথে নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা। এখন তাদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে মহানগরী সাংস্কৃতিক ফোরামের দানবীর হাজী শাহাবুদ্দিন বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম যদি ভুল পথে যায় তবে ক্ষতিগ্রস্ত হবে দেশের ভবিষ্যৎ, আর শিক্ষার্থীরা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। এছাড়া নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যাকে নির্বাচিত করবে সেই ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন এই নেতা। যখন নির্বাচন হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, দেশের মানুষ যাকে দায়িত্ব দেয় তারাই এই দেশ পরিচালনা করবে। ছাত্রদের যখন দায়িত্ব দিবে তখন ছাত্ররা এই দেশ পরিচালনা করবে। কিন্তু তার জন্য আমি যেটা বলেছি, ছাত্রদের সঠিক প্রস্তুতি নিতে হবে। কঠিন দায়িত্ব নিয়ে সেখানে যদি ব্যর্থ হয় তাহলে তার ফলশ্রুতিতে কিন্তু তোমরাই শুধু ব্যর্থ হবে না, বাংলাদেশের 18 কোটি মানুষ ব্যর্থ হবে, বাংলাদেশ ব্যর্থ হবে। দুর্নীতির মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবায়দা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে আদালত। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ আজ এই আদেশ দেন। জোবায়দা রহমানের আইনজীবী বলেন, রাজনৈতিক কারণে এ মামলাটি করা হয়েছিল। হাইকোর্ট থেকে তারেক রহমান সহ আসামিরা খালাস হবেন বলেও প্রত্যাশা তার। এর আগে গতকাল দুর্নীতি মামলায় আপিলের জন্য ডাক্তার জোবায়দাকে 587 দিনের বিলম্ব মার্জনা করে হাইকোর্ট। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষধরকে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। সারা দেশের আদালতগুলোতে প্রথমবারের মতো চালু হলো হেল্পলাইন সার্ভিস। বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এই হেল্পলাইন চালুর ঘোষণা দেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টে 24 ঘন্টা হেল্পলাইন চালু থাকে এবং এটি বেশ কার্যকরী ভূমিকা রেখে চলেছে। প্রধান বিচারপতি আরও বলেন, দায়িত্ব নেয়ার পর তিনি এখন পর্যন্ত বিচারপতি নিয়োগ ও অপসারণে 2টি কাউন্সিল করে দিতে সরকারের ঐকান্তিক সহায়তা পেয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এভাবেই দ্রুততম সময়ের মধ্যে পৃথক সচিবালয় হয়ে যাবে। অনুষ্ঠানে বক্তারা বেশি করে বিনামূল্যে আইনজীবীদের আইনি সহায়তা দিতে এগিয়ে আসার আহ্বান জানান। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজার রেটে বিনিময় হবে ডলার, এমন শর্ত মেনে নেয় আগামী জুনেই আইএমএফ ছাড় করবে বাকি 2 কিস্তির অর্থ $1.3 বিলিয়ন। এ সময় বিশ্বব্যাংক, জাইকা, এডিবি সহ 5টি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে আরও $2.2 বিলিয়ন। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, খেলাপি ঋণ বাড়লেও কোনো ব্যাংকই বন্ধ করা হবে না, খোয়া যাবে না কোনো আমানতকারীর অর্থ। সেলিম মালিকের রিপোর্ট। 2023 সালে বাংলাদেশকে 5 কিস্তিতে $4.7 বিলিয়ন ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এরপর গেল বছরের জুন পর্যন্ত 3 কিস্তিতে $2.3 বিলিয়ন ছাড় করে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংক ডলারের দর বাজার ভিত্তিক না করায় বাকি 2 কিস্তির অর্থ স্থগিত করে রাখে আইএমএফ।
বেশ পরে হলেও ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দুবাই থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ব্যাংকের গভর্নর বলেন, জুনেই মিলবে আইএমএফ এর অর্থ। IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং জাইকা, এরা প্রত্যেকেই কমিটেড ফুললি যে তারা তাদের সাথে যে প্রোগ্রাম লেন্ডিং গুলো আছে সেগুলোকে রিলিজ করে দেবে ইমিডিয়েটলি আফটার IMF এর থেকে চিঠি পাওয়ার পরে। তো যাই হোক, আমরা মনে করি যে জুন মাসের মধ্যেই সবগুলো রিলিজ হয়ে যাবে। গভর্নর জানান, আইএমএফ এর ঋণ ছাড়াও বেশ শক্তিশালী অবস্থানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, বাজারে ডলারেরও সংকট নেই। IMF এর টাকা ছাড়াও আমাদের চল দুটো কারণে আমাদের দরকার ছিল। একটা হলো যে আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য অবশ্যই IMF এর টাকার দরকার, এই মুহূর্তে নাই, কিন্তু আরেকটু থাকলে তো কোনো অসুবিধা তো নাই। তবে দিন দিন খেলাপি ঋণের হার বেড়ে যাওয়ার পেছনে হাসিনা সরকারের অনিয়ম দুর্নীতিকে দায়ী করে গভর্নর বলেন, ব্যাংক ও গ্রাহক কাউকে ছেড়ে যাবে না কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের ব্যাংকিং খাতের গুণগত মান আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবো। যারা এখানে উল্টোপাল্টা করবে আমরা কঠোরভাবে সেই সব বোর্ডকে ভেঙে দেব। পুঁজিবাজারে চলমান সংকটের বিষয়ে তিনি বলেন, বিনিয়োগকারীদের আরও সচেতনভাবে শেয়ার কেনাবেচা করতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া ও পরামর্শ কমিটির সুপারিশ এড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে 2 ভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে সব কাস্টমস হাউস, শুল্ক স্টেশন, কর অঞ্চল ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে আজ থেকে 3 দিনের কলম বিরতি পালন করেছে এনবিআর এর সব স্তরের কর্মকর্তা কর্মচারী। দাবি আদায় না হলে 17 মে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। পূর্ব কর্মসূচির অংশ হিসেবে দেশের সব শুল্ক কর কার্যালয়ে 3 দিনের কর্মবিরতির প্রথম দিন পালন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি পালন করে তারা। তবে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন দিয়ে আন্তর্জাতিক যাত্রী সেবা, আমদানি রফতানি ও বাজেট, এই 3টি কার্যক্রম চালু ছিল। বাকি সব কার্যক্রম কর্মবিরতির আওতায় ছিল। রাজধানীর আগারগাঁও এনবিআর অফিসেও কর্মবিরতি পালন করে কর্মকর্তারা। আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া, ইভেন আমাদের অংশীদার যারা, তাদের সাথেও কোনো ধরনের মত বিনিময় ছাড়াই এই অধ্যাদেশ জারি করা হয়েছে। আমরা এই তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং আমরা আগামী 2 দিন এই কলম বিরতি পালন করব। আমাদের অবস্থানটা ওই জায়গাটাতে যে সুপারিশগুলোকে পাবলিক করা হোক, সুপারিশগুলোকে নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হোক, ওয়ার্কশপ সেমিনার করা হোক, তার পরিপ্রেক্ষিতে যেটি স্থায়ীভাবে সকল স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে যেটি স্থায়ী পরিবর্তন হবে, সংস্কার হবে, সেটা তো অবশ্যই আমরা মেনে নিব। চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারি কার্যক্রম ব্যাহত হয়। কাস্টমসের কর্মকর্তারা এই কর্মবিরতি পালন করায় বন্দরের সব ধরনের পণ্য ডেলিভারি বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম বন্দরে লোডিং আনলোডিং হলেও কোনো পণ্য ডেলিভারি হয়নি। এতে আমদানি রফতানিকারীরা ক্ষতির মুখে পড়েছেন। বন্দরে ধরেন অপারেশনাল কাজ চলছে, কিন্তু ধরেন ডেলিভারি সংক্রান্ত কাজ মানে যেগুলিতে কাস্টমস কর্মকর্তা জড়িত আছেন সেই কাজগুলি ব্যাহত হচ্ছে। তো এটাতে ধরেন দুটো দিক আছে, একটা রাজস্ব আহরণ বা বন্দরকে সচল রাখার বিষয়ে একটা প্রতিবন্ধকতা হবে। এনবিআরকে 2 ভাগে বিভক্ত করাটা আমাদের জন্য খুব বেশি এমব্রাসিং এবং আমাদেরকে 2 দিকেই কাজ করতে হবে। যেখানে একটি এনবিআরের সাথে কাজ করতে গিয়ে আমরা হিমশিম খেই, সেখানে 2টি প্রতিষ্ঠান দ্বিধাবিভক্ত হওয়ার পর আমাদের কর্মতৎপরতা আরও কঠিন হবে এবং সিদ্ধান্ত পাওয়াটাও কঠিন হবে। এছাড়া হিলি, বেনাপোল, মংলাসহ সব কাস্টমস হাউসে কর্মকর্তা কর্মচারীদের 3 ঘন্টা কলম বিরতির কারণে সব সেবা থেকে বঞ্চিত হয় গ্রাহকরা। এর মধ্যে অধ্যাদেশ বাতিল করা না হলে 17 মে বিকাল 3টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের পর শপথ আয়োজন বিলম্বিত করার প্রতিবাদে নগর ভবন অবরোধ ও বিক্ষোভ করেছেন ইশাকের সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকে নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেন কয়েক হাজার মানুষ। এতে দুপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের শপথ অনুষ্ঠান আয়োজন বাধা দেওয়ার অভিযোগ করেন। বলেন, আদালত ও নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করছে অন্তর্বর্তী সরকার। পরিকল্পিতভাবে ঢাকা দক্ষিণ সিটিকে অকার্যকর করার পায়তারা করা হচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে। গত 27 মার্চ 2020 সালে নির্বাচনী ফল বাতিল করে বিএনপি প্রার্থী ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত।
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় ঘোষণা করা হবে আগামী 1 জুন। রায়ে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, জামায়াতের নিবন্ধন বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল। নির্বাচন কমিশন যেন দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয় এ বিষয়ে আপিল বিভাগ রায় পর্যবেক্ষণ দেবে বলেও আশা করেন জামায়াতের এই আইনজীবী। জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করে আদেশ দেন। জামায়াতে ইসলামকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেয় হাইকোর্ট। 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। লিখিত আকারে আমরা ইনশাআল্লাহ আমরা এটাও প্রত্যাশা করি আমাদের উচ্চ আদালত এরকমই যথেষ্ট নয়, তার সঙ্গে ইলেকশন কমিশন যেন জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনাকে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরানো সম্ভব বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে কমিশন। আর ব্রিটিশ এমপি টেউলিপ সিদ্দিক দুদকের জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, তার ব্যাপারে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। এই অপরচুনিটি তৎকালীন সরকারই তৈরি করে গিয়েছিল। 2011 সালে ভারতের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। কাজেই আমাদের হাতে আমাদের অভিযুক্ত আসামি ধরে আনার বা আনয়নের টুলসের আইনগত কোনো সমস্যা নেই। তো আমরা এটা অপেক্ষা করি, অনেকগুলি বিষয়ের সাথে জড়িত। আমরা শেষ পর্যন্ত আদালতের কি আদেশে আমরা দেখি, সেই আদেশে আমরা অনুসরণ করব। অর্থনীতির মান উন্নয়নে বাংলাদেশকে বিশ্বের সকল দেশ সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানী পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন হলে অনুষ্ঠিত আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 12তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা জানান তিনি। বলেন, বাংলাদেশের অর্থনীতি সহ নানা বিষয়ে বহির্বিশ্বের কাছে ইতিবাচক দৃষ্টি রয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের সর্বাধিক যোগ্য করে তুলতে হলে শর্ট কোর্স পদ্ধতির বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আরও গবেষণার প্রক্রিয়া বাড়াতে হবে। এতে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা চাকরির জন্য নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবে। এ সময় স্নাতক ও স্নাতকোত্তরে ভালো রেজাল্টের জন্য 11 জন শিক্ষার্থীকে খান বাহাদুর পদক তুলে দেওয়া হয়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।